আজ মুখ্যমন্ত্রী দিল্লি রওনা দিলেন, কিন্তু দিল্লি রওনা দেওয়ার আগে তিনি বলে গেলেন বাংলায় হারবে জেনেই এসআইআর করছেন। শুনবো কি বলেছেন। They know they will lose Bengal. They will lose in Bengal. That's why they are using SIR. If they have the guts, I will appeal them to contest us politically, democratically, instead of using the election commission and the agencies against the election. Haryana is lost because of this. Maharashtra is also lost because of this. Even other parts of the country also they are using the same method. I will tell them, if you have the guts, fight the battle politically. We are ready to fight in inch to inch. But Bengal will win, Tamil Nadu will win, Kerala will win, and Assam they will lose. বিজেপি যদি ইলেকশন লড়তে চায়, বিজেপি কি হারার জন্য ইলেকশন লড়বে? তা তো না, বিজেপি তো জেতার জন্য ইলেকশন লড়বে। তাই উনি হারবেন জেনে হচ্ছে উনি এসআইআর নিয়ে এত চিন্তিত। এসআইআর হচ্ছে ভোটার তালিকা থেকে বদ রক্ত বের করা, মৃত স্থানান্তরিত একাধিক নাম থাকা মানুষের নাম বাদ দেওয়া, বাংলাদেশে অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়া, ভুয়ো ভোটারের নাম বাদ দেওয়া, রোহিঙ্গাদের নাম বাদ দেওয়া। যে কোনো গণতান্ত্রিক কাঠামোয় থাকা রাজনৈতিক দল সবসময় তো সঠিক ভোটারদের ভোটে জিতেই ক্ষমতায় আসতে চায়। কি করে এদের রেখে ভোটে যাওয়ার জন্য তৃণমূল কংগ্রেস উদ্গ্রীব হয়ে উঠেছে? তার কারণ তৃণমূল কংগ্রেস বুঝে গেছে আর 100 দিনের মধ্যেই রাজনৈতিকভাবে তারা পরাভূত হতে চলেছে। এসআইআর ইস্যুতে জাতীয় নির্বাচন কমিশনকে ষষ্ঠ চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জ্ঞানেশ কুমারকে দেওয়া ষষ্ঠ চিঠিতে ঠিক কি বলা হয়েছে আমি জানার চেষ্টা করবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের থেকে। জ্যোতির্ময়, দেখো, মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে যে অভিযোগ তিনি করছেন যে নির্বাচন কমিশন যেভাবে কাজ করছে, বিশেষত এক্ষেত্রে এইআরওদের ভূমিকা নিয়ে মমতা প্রশ্ন করেছেন এবং তিনি স্পষ্টভাবে যে কথা বলেছেন যে তাতে এই সামগ্রিক এসআইআর প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে নষ্ট হচ্ছে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে এই ধরনের স্পর্শকাতর বিষয়ে কাজ করার ক্ষেত্রে আরো কিছুটা নিরপেক্ষ থাকতে হবে এবং আর কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছচ্ছেন। আমাদের যেদিকে নজর থাকছে তা হচ্ছে যে মুখ্যমন্ত্রী চিঠির পাশাপাশি এবং আগামীকাল মুখ্যমন্ত্রী বিকেল 4:15 জনের প্রতিনিধি দল নিয়ে দেখা করতে যাবেন। এই কর্মসূচির পাশাপাশি দিল্লিতে যে 100-র বেশি মানুষকে এনে রাখা রয়েছে যাদের পরিবারের কেউ এসআইআর এর কারণে মারা গিয়েছে বা অনেককে মৃত হিসেবে দেখানো হয়েছে, সেই ভিকটিম ফ্যামিলিকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি কি রয়েছে সেটাই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন, যে জবাব এখনো পর্যন্ত তৃণমূলের তরফে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে দেওয়া হয়নি। মূলত নজর থাকছে সেদিকেই যে দিল্লির বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী কর্মসূচি কি হয়। ধন্যবাদ জ্যোতির্ময়। ওনার চিঠিতে এবারে এমোদের আক্রমণ করেছেন, মাইক্রো অবজারভাররা রেড ফ্ল্যাগ লাগিয়ে দিচ্ছে। এক একটা লোককে নন্দীগ্রামে ডেকেছে, তার 5টা ছেলে 3টা মেয়ে 8টা, তার নাম বলতে পারছে না, ইংরেজি বাচ্চার নাম জানে না। জ্ঞানেশ কুমার, যার নেতৃত্বে গোটা ভারতবর্ষে ভোট চুরির প্রসেসটা চলছে, গোটা ভারতবর্ষের মানুষ দেখছে যে কি নির্লজ্জ কায়দায় বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার হরণের চেষ্টা করা হচ্ছে। কখনো সেটা লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম দিয়ে, কখনো বিভিন্ন অছিলায় মানুষকে হয়রানির মধ্য দিয়ে। বিজেপির দলদাস কৃতদাস কমিশন তারা যে কাজ করেছে তার ফলে বাংলার মানুষের প্রাণ গিয়েছে এবং তার সাথে সাথে বড় যে আশঙ্কা, একটা বিরাট অংশের মানুষকেই গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে রাখার নির্লজ্জ তাবেদারি করছে নির্বাচন কমিশন। তাই মুখ্যমন্ত্রীর এই চিঠি অত্যন্ত সঙ্গত। এসআইআর শুনানি শেষ হয়ে গেলে শিক্ষকদের অব্যাহতি, যে সমস্ত মাধ্যমিক পরীক্ষায় মানে যারা অবশ্যই যাদের ডিউটি পড়ে, যারা বিএলওরা রয়েছেন তাদেরকেও কিন্তু অব্যাহতি দেওয়া হবে। দেখুন, ইতিমধ্যেই যে উত্তর এসছে সিইও দপ্তর থেকে, মধ্যশিক্ষা পর্ষদের চিঠির জবাবে এইআরও হিসেবে কাজ করা এসআইদের বদলি নিয়ে সিদ্ধান্ত নেবেন ডিএমরা। আর এ বিষয়ে কোনো ভূমিকা নেই সিইও দপ্তরের। নির্ধারিত সময়ের মধ্যেই শুনানি শেষের পথে এগোচ্ছে কমিশন। এবার একটা অন্য খবরের দিকে নজর রাখি। ছুটির রবিবারে প্রমোটিং বিবাদে উত্তপ্ত হয়ে উঠল যাদবপুর। জমি দখল করে বহিরাগতদের নিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠেছে। যাদবপুর হাই স্কুলের সামনের মাঠ দখল করে পাঁচিল তৈরির চেষ্টা রুখে দিলেন স্থানীয়রা। রাত থেকেই খেলার মাঠে ফেলা হচ্ছিল ইট, বালি, সিমেন্ট।
সকাল হতেই বহিরাগতরা বাইক নিয়ে দাপাদাপি শুরু করে বলে অভিযোগ। স্কুল শিক্ষক এবং স্থানীয়রা বাধা দিতেই তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে দুপক্ষ। এরপরেই শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে নিয়ে পাঁচিল ভেঙে ফেলেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণের বদলে দুর্ব্যবহার করেছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন বিধায়ক দেবব্রত মজুমদার। এখন প্রশ্ন হলো, জমির মালিককে? এর সদুত্তর কিন্তু মেলেনি কোনো পক্ষের কাছ থেকে। প্রমোটিং এর জন্য জমি দখলকে কেন্দ্র করে যাদবপুরে ব্যাপক উত্তেজনা। আর এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, যাদবপুর থানা এলাকার ইস্ট রোড, যাদবপুর হাই স্কুলের একেবারে উল্টো দিকে থাকা 10 থেকে 12 কাঠা জমি নিয়ে এই যে ফাঁকা জায়গা বা মাঠ আমরা দেখতে পাচ্ছি, যেটা অভিযোগ স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে এই যাদবপুর হাই স্কুল কর্তৃপক্ষ যেটা দাবি করছেন যে রাতের অন্ধকারে এই মাঠে ইট বালি সিমেন্ট নিয়ে এসে ফেলা হয় এবং তারপর রবিবার সকাল থেকেই এখানে শুরু হয় কনস্ট্রাকশনের কাজ। একেবারে রাস্তার পাশ বরাবর পাঁচিল দিয়ে এই মাঠটিকে ঘিরে দেওয়ার চেষ্টা করা হয় এবং স্থানীয় বাসিন্দা এমনকি স্কুল কর্তৃপক্ষ তারা যখন গোটা বিষয়টি জানতে পারেন, তারা প্রতিরোধ গড়ে তোলেন এবং এই যে পাঁচিল গাঁথনি দিয়ে তোলা হচ্ছিল সেই পাঁচিল কিন্তু তারা ভেঙে দেন এবং খবর পেয়ে স্থানীয় বিধায়ক তিনি ছুটে আসেন। তবে স্বাভাবিকভাবেই এখানকার যারা বাসিন্দারা রয়েছেন বা স্কুল কর্তৃপক্ষ যারা প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তারা কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন এবং স্থানীয় বাসিন্দারা বারবার যেটা বলছেন, এই অঞ্চলের এটা হচ্ছে একটা ফুসফুস এবং সেটাকেই কিন্তু রাতের অন্ধকারে জমি হাঙড়রা তারা দখল করে নেওয়ার চেষ্টা করেছেন আর তার বিরুদ্ধেই তারা প্রতিবাদ গড়ে তুলেছেন। এখন যেটা দেখার যে আগামী দিনে এ ধরনের আবার কোনো রকম তৎপরতা হয় কিনা বা পুলিশ কোনো রকম পদক্ষেপ নেয় কিনা। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। কারা মালিক সে সম্বন্ধে আমরা কিচ্ছুই জানি না, কিন্তু আজকে যারা এসছিল জমিটা নেওয়ার জন্য, থানার সেকেন্ড অফিসার এসছিল, এসে দিকে একদম চূড়ান্ত মস্তানি করছে, একে ধমকাচ্ছে, ওকে দেখে তাকে ঠেলাঠেলি করছে। এমনভাবে উনি কথা বলছিলেন যেন মনে হচ্ছে এই জমিটা না হলে ওনার মধ্যে জীবন চলে যাবে। মানে এর মধ্যে একটা সাংঘাতিক রকমের কোনো ব্যাপার আছে, যেটা আমি সামনে দাঁড়িয়েও বলছি আজ প্রবীণ নাগরিক। আপনাদের কি হুমকি দেওয়া হয়েছে? হ্যাঁ, মোটামুটি তাই। তো আমি তো ভাবছিলাম যে আমাকে ঘাট ধাক্কা দিয়ে ভেতরে ঢোকাবে, কিন্তু সেটা করেননি। যাদেরকে নিয়ে এসেছিল বাউন্সার বা বহিরাগত, না 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 না, তারা কেউ কিছুই করেনি, পুলিশের লোকরাই করেছে। আমি এটা আশ্চর্য হয়ে যাচ্ছি, জনগণের জন্য পুলিশ, সেই পুলিশ কি করে এইভাবে মস্তানি। এই মাঠটা হচ্ছে এলাকার শুধু নয়, আমার হাজার বাচ্চার খেলার জায়গা, ফুসফুস। আজকালকার দিনে যে মানসিক অবনমন হচ্ছে, বাচ্চাদের ক্লাসরুমে আটকে রাখার জন্য মারপিট, দাঙ্গা হুল্লোড়, আমরা করি কি বাচ্চাদের একটু খেলতে পাঠাই, লিগ্যাল কিছু দেখাতে পেরেছি? কিচ্ছু দেখাইনি। আমার মাস্টারমশাইরা সবাই ছিলেন, আমরা বলছি আমরা কোর্টের অর্ডারে এসেছি, এমনকি পুলিশ প্রতিনিধিরাও বলেন যে কোর্টের অর্ডার আছে ম্যাডাম। আমরা বললাম ঠিক আছে, তো আমাকে তো জানতে হবে যে স্কুল 90 বছর ধরে একটা মাঠ ব্যবহার করে, তারা কারা হঠাৎ এক রাতের মধ্যে, এবং যখন সকাল 5টায় খবর পাচ্ছি, তার মানে কি 5টার আগে রাত দুপুরে কখনো এমন তো না। এই যে বালি সিমেন্ট অধিবাসী বৃন্দরা বলছে 12:30 থেকে বালি নামানো শুরু হয়, তারপরে ইটের গাড়ি আসে, মানে এইটা কেন, এই গোপনীয়তাটা কেন? এই মাঠটা কাদের? আমাদের কাছেও এইটা প্রশ্ন। 100 বছর যে মাঠ ব্যবহার হয় সেই মাঠের মালিকানা আসলে কাদের? আমরা স্কুলে থেকে আমরা জানার চেষ্টা করেও কোনো রকম সোর্স বের করতে পারিনি সেভাবে। তাহলে আমরা সরকারের কাছে আবেদন করতাম যে মাঠটা কেনার যে মূল্যবান হয়, সরকার কিছু সাহায্য করলে, স্কুল অধিবাসী বৃন্দরা চাঁদা তুলে যদি মাঠটাকে আমরা করতে পারি। আমরা কিছুতেই সেই জায়গায় পৌঁছতে পারলাম না। রাতারাতি কারা পৌঁছে গেলেন, কারা অর্ডার নিয়ে এলেন, এবং সেই অর্ডার কেন আমাদের একবারে চোখে দেখা দিচ্ছেন না? যাদবপুরের এই অংশ 100 বছরের থেকে পুরনো। এই দুটো স্কুল, তাদেরও 75 বছর হয়ে গেছে, তাদেরও এই অঞ্চলে ছেলেমেয়েরা, স্কুলের ছেলেমেয়েরা এই মাঠে খেলে। বারে বারে জমি হাঙররা এই জমিটা দখল করতে চায়। এ তো এতদিন বাদে এসছে, বারে ভেবেছে যে নির্বাচনের আগে একটা করে দিই, কারো নিশ্চয়ই কিছু আছে। তা এই অঞ্চলের মানুষ বাধা দিয়েছে, আমাকেও খবর দিয়েছে। আমরা আমাদের রিজলভ হলো এই মাঠগুলোকে আমরা বাঁচিয়ে রাখবো। বিধায়ক হিসাবে আমি এদের আন্দোলনের পাশে আছি, সাথে আছি। শুভেন্দুর জেলায় সাধুদের উপরে হামলার অভিযোগ, প্রতিবাদে ভগবানপুরে বিক্ষোভ বিজেপি। গুরুগ্রামে আরএসএস এর শতবর্ষ উপলক্ষে সাধু সন্তদের সমাবেশের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে সূর্যানন্দ মহারাজের উপরে চড়াও হয় দুষ্কৃতীরা।
তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। আক্রান্ত সাধুকে চণ্ডীপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। ভগবানপুর থানায় অভিযোগ দায়ের করেছে গেরুয়া শিবির। দোষীদের গ্রেফতার না করলে আন্দোলনের হুঁশিয়ারি পদ্ম শিবিরে। হঠাৎ করে চারজন দুষ্কৃতী, চারজন ব্যক্তি আমার কাপড় ধরে টানছে, বলে এই তুই শুভেন্দুর চেলা নাকি? হ্যাঁ, এখানে জয় শ্রীরাম কেন বললি রে? আমি বললাম দেখুন, শ্রীরাম আমাদের মহাপুরুষ, তো স্বাভাবিকভাবে শ্রীরামের জয়ের ধ্বনি আমরা প্রত্যেক জায়গায় দেই, যেখানে যাই দেই, কার্যক্রমে দেই। তো ও আমাকে বাইরে টেনে নিয়ে চলে গেল। আরো ওর সাথে আরো 3-4 জন ছিল, তারা এই মারার জন্য হাত তুলেছিল। আমি হাতটাকে কোনো মতে নিজে আত্মরক্ষা করেছি, ওর হাতটাকে সরিয়ে দিয়েছি। এখানকার গভর্নমেন্ট, টিএমসি, বিধায়ক, কাউন্সিলরকে আসা উচিত। এক অসহায় গরিব বলছে 200, 300, 400 টাকা রোজগার করে সংসার চালায়, কারো 3টা মেয়ে আছে, বিয়ে আছে, বাচ্চা আছে। এবার রাখুনকে এই এখান থেকে রোজগার করে চলে। আমি এটাই বলতে চাইছি, আমি এসেছি নিশ্চয়, আমার যেটা বিশ্বাস যে টিএমসি একটু অ্যাক্টিভ হবে, যেখানে আমি গেলে ওরা খুব অ্যাক্টিভ হয়ে যায়। পশ্চিম বর্ধমানের দিকে নজর রাখবো। জামুরিয়ায় ভস্মীভূত হয়ে গেল 11টি অস্থায়ী দোকান। আগুনে পুড়ল 2টি ঠেলাগাড়িও। কিভাবে সংসার চলবে অকুল পাথারে ব্যবসায়ীরা? অগ্নিকাণ্ডকে পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি বিজেপির। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস বিজেপি নেতার। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্যের আশ্বাস দিয়েছে তৃণমূল।